আচ্ছা দেখো, তো আজকে হলো আমরা হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য তোমাদের থার্ড চ্যাপ্টার এই অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়ে আমরা কি কি কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটা যদি একবার তোমাদেরকে দেখাই। রক্তের উপাদান, আমাদের ব্লাড আছে না, রক্তের মধ্যে কি কি উপাদান আছে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। দেন রক্তের গ্রুপের বৈশিষ্ট্য, হ্যাঁ আমরা জানি বিভিন্ন ব্লাড গ্রুপ আছে না, এ বি, বি, তারপর হচ্ছে ও। হ্যাঁ, এগুলা কেন, এদের নাম এ বি ও, এবং কখন আমরা এ বি বি ও এগুলা বলবো, কখন পজিটিভ নেগেটিভ বলবো, এগুলা নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। রক্তের স্থানান্তরের নীতি, মানে কে কাকে রক্ত দিতে পারবে, এগুলো নিয়ে আমরা এতে আলোচনা করব। রক্ত গ্রহণের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, হ্যাঁ রক্ত গ্রহণ করার পূর্বে কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি, এই টপিকগুলো নিয়েও আমরা এতে পড়বো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে রক্তে বিঘ্নতা, বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ইত্যাদি। আমাদের রক্তে বিভিন্ন তোমার রোগ নিয়ে আলটিমেটলি আমরা পড়াশোনা করব। রক্ত সঞ্চালন কার্যক্রম, কিভাবে ব্লাডটা সার্কুলেট করে আমাদের বডিতে, এটা আমরা পড়াশোনা করব। দেন আদর্শ রক্তচাপ মানে হলো ব্লাড প্রেশার, আমরা বলি না রক্তচাপ বা ব্লাড প্রেশার। রক্তচাপ যখন বেশি হয় তাকে হাই ব্লাড প্রেশার বলা হয়, যখন কম হয় তাকে লো ব্লাড প্রেশার বলা হয়। এরপর হচ্ছে হার্টবিট, হার্ট রেট, পালস রেট ইত্যাদি আমরা আলোচনা করব। ওকে, এরপর রক্তচাপজনিত শারীরিক সমস্যার কারণে সৃষ্ট প্রতিরোধের কৌশল। দেন শরীরে রক্ত সঞ্চালনে কোলেস্টেরলের ভূমিকা। কোলেস্টেরল, তোমাদের আশেপাশে অনেকেই পরিচিত, হয়তো কোলেস্টেরল এর পেশেন্ট থাকতে পারে, তাদের মধ্যে আমরা কি রকমের জটিলতা দেখতে পারি এই গুলো আমরা দেখব। হ্যাঁ, মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের আলোচনা। সুগারের ভারসাম্যতার কারণ এবং প্রতিরোধ এবং প্রতিকার। এই যে আমাদের ডায়াবেটিস রোগীদের আমরা জানি রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, সুগার লেভেল বেড়ে যায়, চিনির পরিমাণ বেড়ে যায়। এটা কিভাবে মেনটেন হয়, প্রতিরোধ করা যায়, প্রতিকার করা যায়, এগুলো আমরা জানবো। দেন সর্বশেষ হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় আমরা বর্ণনা করতে পারবো। আমরা যে মানবদেহের হৃৎপিণ্ড, যেটা তোমার আমাদের জন্মের 6 সপ্তাহ থেকে শুরু হয়েছিল, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের ষষ্ঠ সপ্তাহ থেকে হৃৎপিণ্ড হৃদস্পন্দন দেওয়া শুরু করেছিল, হার্টবিট শুরু করেছিল। এবং আলটিমেটলি মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ না একজন মানুষ মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর আগ পর্যন্ত হৃৎপিণ্ডটা বিট করতে থাকবে। এবং এটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি এটা নিয়ে আমরা এতে আলোচনা করব। ঠিক আছে, ওকে। সিফাত ক্লাসে এখনো জয়েন হয় নাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মিসকাত? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছে আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা আমার চেহারা দেখতে পাচ্ছ না, আমার চেহারা দেখে তো লাভ নাই, আমরা স্কিনটা ভালো মতো দেখি। হ্যাঁ, আমার চেহারা দিলে দেখে গোল করে উঠে থাকে, তো এটা তোমার আরও ইয়ে লাগে। তোমরা জাস্ট বইটা দেখো, আমি তো বই নিয়ে আসছি ডিরেক্ট, এখানে পিডিএফ ওপেন করছি। সো এটা দেখলে আশা করি হবে, এবং ক্লাসটা রেকর্ড থাকবে, যদি প্রয়োজন হয় তোমরা এটা আবার করে নিতে পারবা। এবং বলে রাখি, তোমরা আসলে অনেক দিন পরে, বা তোমরা গত 2 বছর একটা ভিন্ন কারিকুলামের মধ্যে দিয়ে গিয়েছ, 7-8 তোমাদের টোটালি পড়াশোনা হয় নাই। এর আগে করোনার একটা বড় ধাক্কা গেছে, যার কারণে বিশাল একটা গ্যাপ পড়ে গেছে তোমাদের মধ্যে। এবং দেখা যাচ্ছে যে যারা 9-এ আছো, তোমাদের এমনও ঘটনা আছে যে যারা মাধ্যমিকে উঠে পড়াশোনা করোই না টোটালি, এরপরে ক্লাস 9-এ 10-এ উঠে গেছো। তো এইটা থেকে তোমাদের যে জড়তা একটা কাজ করতেছে, এগুলা যেতে কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, অর্ধবার্ষিক পরীক্ষাতে বা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে। মোটামুটি অনেক জড়তা কাজ করবে, সিকিউ প্রশ্নের তোমরা অনেক দিন পরে সিকিউ এর উপর পরীক্ষা দিবা, এমসিকিউ আছে। আর এই গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের জন্য একদম নতুন। কমার্সের যে সাবজেক্টগুলো আছে, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, তারপর আর্টসের যে সাবজেক্টগুলো আছে এগুলা, এরপর সায়েন্সের সাবজেক্টগুলো তো আরও তোমার ভয়াবহ। তো এগুলো তোমাদের জন্য খুবই নতুন, তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে প্রথম বুঝে ওঠাটা, একটু ইউজ টু হওয়াটা। বাট আস্তে আস্তে হয়ে যাবে, সবাই পারছে, তোমরাও পারবা, বাট একটু পড়তে হবে আর কি। হ্যাঁ, আমরা তো চেষ্টা করছি আসলে যেভাবে তোমাদেরকে বেটার সার্ভিস দেওয়া যায় ওইটা। এবং আমাদের গণিত আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে শেষ করে যাওয়ার।
তা এইভাবে আমরা বিজ্ঞান ইতিমধ্যে একটা অধ্যায় অফলাইনে শেষ হয়েছে। আরেকটু গতি দেওয়ার জন্য আমরা চাচ্ছি অনলাইনেও একটা দুটো অধ্যায় যদি শেষ করতে পারি, অফলাইনে গিয়ে শেষ করাটা ইজিয়ার হবে। আমরা এই মাসের লাস্ট উইক থেকে, এই মাসের মে মাস চলতেছে না এখন, মে মাসের লাস্ট উইক শেষ সপ্তাহ থেকে অফলাইনের ক্লাস শুরু হবে তোমাদের বিজ্ঞানের উপরে। আমি কিছু ক্লাস নিব বিজ্ঞানের, অফলাইন ক্লাস। আপাতত আমরা হয়তো 2 সপ্তাহ যাবত কয়েকটা ক্লাস অনলাইনে নিয়ে একটা দুটো অধ্যায় গুছিয়ে রাখবো। এরপরে আমরা অফলাইনে ক্লাস নিব। অফলাইনে মোটামুটি তোমাদের জন্য পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুত করে দিয়ে এরপরে হয়ে যাবে, আমরা কিছু পরীক্ষা নিয়ে এটা শেষ করে দিব। তো আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিব এগুলো বেশ প্রোডাক্টিভ আমার কাছে মনে হয়। অনলাইনে অনেক ভালো পড়াশোনা হয়। তোমরা যদি চাও, এটা তোমাদের উপরই ডিপেন্ড করবে। তোমরা যদি চাও যে ভালো আউটকাম নিতে, ইউ ক্যান ডু, তুমি পারবা সেটা। বাট যদি এই ক্ষেত্রে ফাঁকিবাজি করতে চাও তাহলে কিন্তু নিজেদের লস হবে ওই ক্ষেত্রে, হ্যাঁ। সো একটু পাংচুয়াল থেকো, তাইলেই হবে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাইলেই হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। রক্ত বা ব্লাড, আমি লাইন বা লাইন ধরে ধরে পড়াবো। কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবা, বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে কোয়েশ্চেন করতে পারবা, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো রক্ত বা ব্লাড, রক্ত নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি। প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ। তাহলে আমাদের রক্তের বর্ণ কেমন? লাল। কেন জানো? আমাদের রক্তের দেহে হিমোগ্লোবিন থাকে। আমাদের রক্তে কি থাকে? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্তের বর্ণ, রক্তের রঙটা তোমার লাল হয়, হ্যাঁ। তাহলে মানবদেহের রক্ত কেমন হয়? লাল বর্ণের হয়। আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তাহলে এখানে কয়েকটা কথা বলা আছে আমাদের রক্ত নিয়ে। রক্ত হচ্ছে কেমন? লাল বর্ণের অস্বচ্ছ। অস্বচ্ছ মানে এটা তোমার তোমার এটা ওপাক, মানে হলো আমরা পানির মতো না। পানি যেমন স্বচ্ছ, এই পাশ থেকে ওই পাশে দেখতে পারবা। একটা আয়না, তোমার মানে যেগুলো ট্রান্সপারেন্ট আয়না আর কি, এগুলা স্বচ্ছ। বাট এই রক্তটা হচ্ছে আমাদের অস্বচ্ছ। আন্তঃকোষীয় লবণাক্ত, এখানে আমাদের কিছু অজৈব লবণ পাবো, এই জন্য রক্তের স্বাদটা কিছুটা নোনতা হয়। রক্তের স্বাদটা কেমন হয়? টেস্ট, রক্তের টেস্টটা কিছুটা নোনতা হয়। এখানে কিছু অজৈব লবণ থাকে। খানিকটা ক্ষারধর্মী হয়, কারণ রক্তের পিএইচ হলো 7.35 থেকে 7.45 হয়, হ্যাঁ। পিএইচটা, রক্তের পিএইচটা 7.35 থেকে 7.45 হয়। পিএইচ মানে তোমরা হয়তো জানো না, আর একটু মানে তোমাদের যেখানে যে অধ্যায়ে আলোচনা আছে আমরা সেই অধ্যায়ে আলোচনা করবো। আপাতত জানো পিএইচ হলো একটা পরিমাপ, যেটার মাধ্যমে আমরা কোনো কিছু অ্যাসিড না কোনো কিছু ক্ষার এটা ডিফাইন করি। তাহলে এই পিএইচ এর মান হলো 7.35 থেকে 7.45। 7-এর চাইতে একটু বেশি হলে এটাকে আমরা ক্ষার বলি। যেহেতু এটা 7.35 একটু বেশি, তাই এটাকে আমরা ক্ষারধর্মী বলবো, হ্যাঁ। এরপর আসো যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটা ভালো মতো করে মনে রাখো, পরীক্ষা আসে। তাইলে পূর্ণবয়স্ক সুস্থ মানুষ এর দেহে স্বাভাবিকভাবে 5 থেকে 6 লিটার রক্ত থাকতে পারে, যেটি মানুষের দেহের মোট ওজনের 8%। মানে মনে করো যে তোমার ওজন হলো 50 কেজি, এর তুমি যদি এর 50%, 8% হিসাব করো, তাহলে হবে 4 কেজি। তোমার 4 লিটার রক্ত থাকবে, 4 লিটার, হ্যাঁ, 4 লিটার। আর যদি তোমার ওজন ধরো যে 100 কেজি, 100 কেজি ধরলে তোমার রক্তের পরিমাণ হবে এভারেজ হলো 8 লিটার, হ্যাঁ, 8%। প্রতি 100-তে 8, হ্যাঁ। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল রঙের হয়, এই যে হিমোগ্লোবিন আছে বিদায়। রক্তে লাল রঙের এই হিমোগ্লোবিন নামে লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়। আমাদের এই রক্তের ভিতরে তোমার হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের মধ্যে আমরা কি কি পাবো দেখো। হিমোগ্লোবিনটাকে তুমি যদি ভাঙো, এখানে বানানটা একটু ইয়ে হয়েছে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে তুমি যদি ভাঙো, এই যেটা হচ্ছে হিমোগ্লোবিন, আমি এইচবি দিয়ে লিখছি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে তুমি যদি ভাঙো দুটো অংশ পাবা, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিউলিন, হ্যাঁ, গ্লোবিন। তাহলে একটা হচ্ছে হিম পাবা, একটা হচ্ছে গ্লোবিন পাবা। হিমোগ্লোবিনকে তুমি যদি ভাঙো, আশেপাশে নয়েজ যাতে না হয়, হ্যাঁ। আশেপাশে নয়েজ হলে এগুলা সবার কাছে যাচ্ছে, আমার কাছেও আসতেছে, অন্যান্য যারা ক্লাস করতেছে তাদের কাছেও যাচ্ছে, হ্যাঁ। একটু মেনটেন করিও। হিমোগ্লোবিনকে তুমি যদি ভাঙো, তুমি কি কি পাবা? হিম পাবা, সাথে গ্লোবিন পাবা। তাহলে হিমোগ্লোবিনকে তুমি যদি ভাঙো, হিম পাবা এবং গ্লোবিন পাবা। এই হিমের মধ্যে আমাদের আয়রন পাবো। আয়রন, আয়রন মানে হলো লোহা। তোমরা মৌলের নাম যদিও পরিচিত না সাথে, তারপরে দেখো আয়রন মানে কি? লোহা, লোহা, লৌহ।
তাহলে এই যে লাল রঙের হিমোগ্লোবিন, তাহলে রক্তের রং লাল হয় কেন? হিমোগ্লোবিনের জন্য। তাহলে লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে, রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। আমরা রক্তের কাজ যখন পড়ব তখন এগুলো নিয়ে বিস্তারিত জানবো। তাহলে এই হিমোগ্লোবিনের কাজ হলো কি জানো? হিমোগ্লোবিন হচ্ছে বাতাসের অক্সিজেন আছে না, ওই অক্সিজেনের সাথে বাইন্ড হয়, এটা হচ্ছে অক্সিজেনের সংকেত। এটা কি? অক্সিজেনের সংকেত। তাহলে এই হিমোগ্লোবিনটা আমাদের বাতাসের অক্সিজেনের সাথে বাইন্ড হয়, যুক্ত হয়, এবং এটা হিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে। এরকম হিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। আমাদের কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মানে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হয়, এগুলো আপাতত জানো। তবে কার্বন ডাইঅক্সাইড খুব অল্প পরিমাণে, হ্যাঁ, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তাই কার্বন ডাইঅক্সাইড সিংহভাগ বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। আমরা এগুলো পড়বো পরিবহন যখন পড়বো তখন। এখন আসো রক্তের মধ্যে আমরা কী কী পাবো। হ্যাঁ, রক্তের মধ্যে আমরা কী কী পাবো দেখো। একটা রক্ত তুমি নিলা, এরকম একটা টেস্ট টিউব নিলা, টেস্ট টিউবটার মধ্যে তুমি কিছু রক্ত দ্বারা পরিপূর্ণ করলা। হ্যাঁ, এই টেস্ট টিউবের মধ্যে তুমি কিছু রক্ত নিলা। হ্যাঁ, রক্ত নিলা। এখন এই টেস্ট টিউবে যদি তুমি একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে দাও, সেন্ট্রিফিউগাল যন্ত্র হলো একটা যন্ত্র, যেই যন্ত্রের মাধ্যমে এই রক্ত ভরা টেস্ট টিউবটাকে আমরা ঘুরাইতে পারবো। মনে করো একটা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে টেস্ট টিউবটা তুমি যদি এভাবে রাখো, তাহলে এটা প্রচণ্ড গতিতে ঘুরাইতে পারবে এই টেস্ট টিউবটাকে, প্রচণ্ড গতিতে। মনে করো 1 মিনিট 1000 বার, মিনিট 1000 বার পর্যন্ত ঘুরাইতে পারবে। তাহলে এভাবে যদি তুমি একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে রাখো, এইখানে আমাদের এই রক্তটা দুভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে উপরে দেখবা যে 55% হলো রক্তরস, উপরে দেখবা 55% রক্তরস, এবং নিচে দেখবা 45% রক্তকণিকা। তাহলে রক্তের মধ্যে আমরা দুটো উপাদান মেইন পাবো। একটা কি? 55% পাবো হলো রক্তরস। হ্যাঁ, এটার অপর নাম হচ্ছে প্লাজমা। বাংলায় বললে কি বলবা? প্লাজমা। তাহলে রক্তের মধ্যে 55% অংশই হলো রক্তরস, এবং বাকি 45% যেগুলো আছে এগুলো হলো রক্তকোষ বা রক্তকণিকা। রক্তকোষ বা কি বলবা? রক্তকণিকা। ঠিক আছে? তাহলে আমরা রক্তের মধ্যে, আমি কিন্তু একটু পর কোয়েশ্চেন করব, সো ভালো মতো করে মনোযোগ দিয়ে শোনো যাতে উত্তর করতে পারো। আমাদের রক্তের মধ্যে দুইটা উপাদান আছে মেইনলি। রক্তের মধ্যে টোটাল উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস এবং রক্তকণিকা। ওকে, তাহলে রক্তের মধ্যে দুইটা উপাদান আছে, রক্তরস এবং রক্তকণিকা। এবং এই রক্তরসকে আলাদা করলে একটি হালকা হলুদ বর্ণের দেখায়। রক্তরসের বর্ণটা কেমন? এই রক্তরস দেখতে কেমন? হালকা হলুদ বর্ণের হয়। এবং এই রক্তকোষগুলা রক্তরসে ভাসমান থাকে। যে কণিকাগুলো আছে এগুলো রক্তরসের মধ্যে ভেসে বেড়ায়। ঠিক আছে? তাহলে আমরা দেখো কিছু পড়ি নাই এই জায়গাটাতে, আমরা বললাম রক্ত কি, রক্তের ব্যাপারে কয়েকটা কথা আমাদের এখানে বলা আছে। রক্ত হচ্ছে আমাদের লাল বর্ণের অস্বচ্ছ, লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মীয় তরল যোজক টিস্যু। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষে রক্ত পাবো টোটাল 5 থেকে 6 লিটার। এবং রক্তের ওজনটা হলো, আমাদের টোটাল রক্তের পরিমাণটা হলো মোট ওজনের 8%-এর মতো। এবং রক্তের রং লাল হয় কেন? হিমোগ্লোবিন থাকার কারণে। বাস এতটুকু জানলে চলবে আপাতত। এবং রক্তকে তুমি যদি দেখো, এখানে রক্তের মধ্যে কী কী উপাদান আছে। প্রধান উপাদান হলো রক্তরস বা প্লাজমা। রক্তরস পাবা হলো 55%, এবং রক্তকোষ পাবা বা রক্তকণিকা পাবা 45%। ঠিক আছে? এরপরে রক্তরসের বর্ণ কেমন? হালকা হলুদ বর্ণের। রক্তকোষগুলো এখানে ভেসে বেড়ায়। ঠিক আছে? এইখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, দেখো। এখানে আমাদের দেখাচ্ছে অনুচ্চক্রিকা। আমাদের রক্তকণিকা পড়লে আমরা দেখবো এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এগুলো হচ্ছে রক্তরস। হলুদ বর্ণের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো রক্তরস। ঠিক আছে? এখন আমরা রক্তরস বা প্লাজমা নিয়ে কিছুটা পড়বো। রক্তরস বা প্লাজমা বিষয়টা কি? তাহলে এটা হচ্ছে রক্তের তরল অংশ, মানে পানীয় যে অংশটা পাচ্ছ, এটা হচ্ছে রক্তের প্লাজমা। রক্তের প্লাজমা। রক্তরস প্রায় 95% পানি থাকে, বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ। এগুলো জানতে হবে না, জাস্ট পানির পরিমাণটা জানো। এবং এখানে আমরা অনেকগুলো খনিজ পদার্থ পাবো: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, অক্সিজেন। এটা হচ্ছে অক্সিজেনের সংকেত। এটাকে বলবা কার্বন ডাই অক্সাইড। এটাকে কি বলবা? CO2 বা কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দুইটা না, এই জন্য এটাকে কার্বন ডাই অক্সাইড বলি। তোমাদের জন্য এগুলো কঠিন লাগতে পারে, কারণ এগুলো তোমাদের জন্য একদমই নতুন। হ্যাঁ, তো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সি হচ্ছে তোমার কার্বন, আর ওকে বলি আমরা অক্সিজেন। সিকে বলি আমরা কি? কার্বন। এটাকে বলবো আমরা কার্বন, এবং ওটাকে বলবো আমরা অক্সিজেন। এবং এখানে অক্সিজেন দুইটা না, এই জন্য ডাই। অক্সিজেন দুইটা বলে আমরা কি বলবো? ডাই। তাই কার্বন ডাই অক্সাইড। ওকে, আর এটা হচ্ছে নাইট্রোজেন। এটাকে কি বলবা? নাইট্রোজেন। ওকে, তাহলে আমরা এখানে এই পদার্থগুলো পাচ্ছি, এবং এগুলা
খাদ্যসার কী কী পাবো দেখো, খাদ্যসার পাবো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। আমরা যেগুলা খাবো, আমরা যে শর্করা জাতীয় খাবারগুলো খাবো, এগুলো থেকে গ্লুকোজ পাবো না, এই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড পাবো আমরা যে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাবো, এগুলো থেকে আমরা কি পাবো, অ্যামিনো অ্যাসিড। স্নেহ পদার্থ কোনগুলা, স্নেহ পদার্থ হচ্ছে আমরা যে তেল জাতীয় খাবার খাই না, এই স্নেহ পদার্থ হচ্ছে ওগুলা। আর ভিটামিন কোনগুলা, ভিটামিন হচ্ছে আমরা যে ফল ফ্রুটস খাই, ওই ফল ফ্রুটস থেকে আমরা ভিটামিন বা খাদ্যপ্রাণ পাই। ভিটামিনের অপর নাম হলো খাদ্যপ্রাণ। এর পাশে রেচন পদার্থ মানে যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় না, যেগুলো আমাদের জন্য দরকারি না, ঠিক আছে, এগুলো আমাদের দেহ থেকে বের করে দিতে হবে। এগুলো আমাদের দেহে তোমার টক্সিক পদার্থ হিসেবে কাজ করে, মানে বিষাক্ত পদার্থ হিসেবে কাজ করে। রেচন পদার্থ মানে কি, যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজনীয় না, যেগুলোকে আমাদের দেহ থেকে বের করে দিতে হবে। তাহলে কি কি আছে, ইউরিয়া, ইউরিয়া কিন্তু খুবই ক্ষতিকর, ইউরিক অ্যাসিড। এরপর আছে অ্যামোনিয়া। এগুলো কিসের মাধ্যমে বেরিয়ে যাবে, কিডনির মাধ্যমে, কিডনি হয়ে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। আমরা জানি প্রস্রাব কোথায় তৈরি হয়, ইউরিন কোথায় তৈরি হয়, কিডনিতে। হ্যাঁ, আমরা রেচন অধ্যায়টা থাকলে এটা পড়লে তোমরা এগুলো বুঝতে পারবা। তাহলে আমাদের এই রেচন পদার্থ কী কী আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন। এগুলো কিসের মাধ্যমে বেরোবে, কিডনি বা বৃক্ষ, ঠিক আছে, কিডনি বা বৃক্ষের মাধ্যমে, আলটিমেটলি প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। এই ক্রিয়েটিনিন হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি, এটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি। বুঝতে পারছো কি, মানে হলো ক্রিয়েটিনিনের পরিমাণটা। তুমি মনে করো তোমার কাছে একজন পেশেন্ট এসে বললো যে ওনার প্রস্রাবের সমস্যা বা সামথিং। তুমি যদি কিডনি টেস্ট দিতে চাও তাকে, তাহলে জাস্ট ক্রিয়েটিনিন টেস্টটা দিলে বুঝতে পারবা তার কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা। মানে তুমি যদি কারো ব্লাডে কিডনির পরিমাণটা যাচাই করো, স্বাভাবিকভাবে ক্রিয়েটিনিনের পরিমাণ হলো 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়েটিনিনের স্বাভাবিক পরিমাণ আমাদের রক্তে। এর চাইতে যদি বেশি বেড়ে যায় তাহলে বুঝতে হবে ওই মানুষের কিডনিতে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে, কারণ ক্রিয়েটিনিনটা খুবই সেনসিটিভ, এটা আমাদের ব্লাডে বাড়লেই বুঝতে হবে যে কিডনির কোনো সমস্যা হয়েছে। এটা হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি, মানে এটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা, ক্রিয়েটিনিন। হ্যাঁ, এজন্য কিডনিতে সমস্যা হলে ডাক্তারের ক্রিয়েটিনিন টেস্ট দেয় ব্লাডের। এরপর আসো যে প্রোটিনটা আমরা কি কি পাবো, প্রোটিন আমরা মনে রাখবো যে জিপিএ 5 দিয়ে। এই প্রোটিনটা কি দিয়ে মনে রাখবো, জিপিএ 5। দেখো জিপিএ 5 দিয়ে আমরা প্রোটিনের নামগুলো মনে রাখবো। দেখো জি মানে কি, জি মানে হলো গ্লোভিউলিন, এই যে গ্লোভিউলিন, জি মানে কি, গ্লোভিউলিন। পি মানে কি, পি মানে হলো প্রথম বিন, পি দিয়ে মনে রাখবা যে প্রথম বিন। এ দিয়ে মনে রাখবা যে অ্যালবুমিন, এ দিয়ে কি মনে রাখবা, অ্যালবুমিন। 5 দিয়ে মনে রাখবা যে ফাইব্রিনোজেন, 5 দিয়ে কি মনে রাখবা, ফাইব্রিনোজেন। তাহলে প্রোটিন দিয়ে কি কি মনে রাখবা, প্রোটিন দিয়ে জিপিএ 5 দিয়ে জি দিয়ে গ্লোভিউলিন, পি দিয়ে প্রথম বিন, এ দিয়ে অ্যালবুমিন এবং 5 দিয়ে ফাইব্রিনোজেন, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা প্রোটিন কী কী আছে এগুলো মনে রাখবো। তাহলে খাদ্যসার একটু কয়েকটা তো বলতে হবে। হ্যাঁ, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, রেচনপাতি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। প্রোটিন জাতীয় কী কী আছে, জিপিএ 5 দিয়ে আমরা মনে রাখবো গ্লোভিউলিন, প্রথম বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। এর পাশে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। প্রতিরক্ষামূলক মানে হলো যেগুলো আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ, অ্যান্টিটক্সিন মানে হলো বিষাক্ত পদার্থ তোমার দেহে যদি ঢুকে তাহলে এটার বিরুদ্ধে যে কাজ করবে এটাকে অ্যান্টিটক্সিন বলি। অ্যাগ্লুটিনিন মানে হলো অ্যান্টিবডি। অ্যাগ্লুটিনিন মানে কি, অ্যান্টিবডি আমাদের দেহ থেকে, যেটা তোমার আমাদের দেহ থেকে আমাদের দেহকে বিভিন্ন তোমার অ্যান্টিজেন থেকে আমাদের দেহকে রক্ষা করে। লাইক তোমরা টিকা নাও না, ভ্যাকসিন বা টিকা, ওই যে করোনার টিকা, এই ভ্যাকসিন বা টিকা কেন নিয়েছো, যাতে তোমার দেহে অ্যাগ্লুটিনিনটা তৈরি হয়, অ্যান্টিবডিটা তৈরি হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে। তাহলে এই ভ্যাকসিনটার কাজ হলো তোমার দেহে অ্যান্টিবডি তৈরি করা মূলত। তাহলে এটা আমাদের এই প্রতিরক্ষামূলক ফাংশন করে, প্রতিরক্ষামূলক কাজ করে। তোমার দেহে যখন করোনা ভাইরাসটা অ্যাটাক করবে তখন যাতে তোমার দেহকে রক্ষা করতে পারে। এরপরে অন্তঃকরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন। অন্তঃকরা গ্রন্থি আমাদের যেমন তোমার প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস মানে হলো তোমার অগ্নাশয়, অগ্নাশয় থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয় যেমন ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন। এরপর আসো যে কোলেস্টেরল, তারপর হচ্ছে লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি। বিলিরুবিন কিন্তু খুবই সেন্সিটিভ, বিলিরুবিনের পরিমাণ দেহে বেড়ে যাইলে তাকে আমরা বলি জন্ডিস। হ্যাঁ, বিলিরুবিনের পরিমাণ যদি কারো দেহে বেড়ে যায় তাকে আমরা কি বলবো, জন্ডিস। এই বিলিরুবিনের বর্ণ হচ্ছে, কালার হচ্ছে হলুদ। বিলিরুবিনের কালার কি, বিলিরুবিনের কালার কেমন, এটা হচ্ছে হলুদ। তো কারো জন্ডিস হলে দেখবা যে সব কিছুর জন্য হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তার চোখ দেখবা হলুদ, তার জিহ্বা দেখবা হলুদ, এরপরে তার স্কিনের অ্যাপিয়ারেন্সটা দেখবা যে হলুদ হয়ে যাচ্ছে তার চামড়াটা। হ্যাঁ, এগুলো আমরা দেখি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের রক্তরস নিয়ে কিছু পড়াশোনা, এগুলো আমাদের রক্তরসে থাকতে পারে। ওকে, আচ্ছা, আমাকে ইফতি বলো
আমাদের রক্তে দেখে দেখে বলতে পারো, আমি স্লাইডটা ঠিকভাবে রাখছি। তুমি আমাকে বলবা রক্তের মধ্যে আমরা রেচন পদার্থ কি কি পেয়ে থাকি। ইফতি, বলো। স্যার জানি না। দেখে দেখে বলো, লেখা আছে স্ক্রিনে। আমার প্রশ্নটা কি ছিল? রক্তের মধ্যে আমরা কি কি রেচন পদার্থ পেয়ে থাকি রক্তরসের মধ্যে, দেখো রেচন পদার্থ কি কি আছে, তুমি স্ক্রিনের দিকে তাকাও ভালো মতো করে। 2 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টটা দেখো। মিসকাত বলো তো। ইউরিয়া, হুম। ইউরিক অ্যাসিড সহ অ্যামোনিয়াম সহ প্রোটিন, ক্রিয়েটিনিন ইত্যাদি। হ্যাঁ, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ঠিক আছে। আচ্ছা, গুড। এবার আমাকে ইফতি আর একটু মনোযোগী হও, হ্যাঁ একটু মনোযোগী হও, এগুলো তো পারতে হবে। আচ্ছা, আমাকে কে বলবা? সামিয়া, তুমি আমাকে বলো আমরা প্রোটিন কি কি পেতে পারি, প্রোটিন। স্যার, ফাইব্রিনোজেন, গ্লোবুলিন, অ্যালবুমিন, প্রোথম্বিন হ্যাঁ, ইত্যাদি। প্রথ্রম্বিন, ওকে। আমাকে এর আগের পৃষ্ঠা থেকে উম, কাউসার, কাউসার তুমি বলো তো রক্তের পরিমাণ কত তোমার দেহে, রক্তের পরিমাণটা তুমি কি বের করতে পারবা? তোমার বডির ওয়েট কত, ওজন কত? স্যার 49। আচ্ছা, 50 কেজি ধরো, তাহলে 50 কেজি হলে তোমার বডিতে রক্তের পরিমাণ কত হবে বলো তো? হিসাব তো সহজ হয়ে গেল একদম। 4। 4 লিটার। হ্যাঁ, 4 লিটার, ওকে, লিটারটা বলতে হবে। তাহলে এভাবে করে আমরা হিসাবটা করি, 8% আর কি, দেহের মোট পরিমাণের 8% হচ্ছে তোমার দেহে রক্ত থাকবে, ওকে। আচ্ছা, ওকে। এরপরে দেখো আমরা রক্তরসের কাজগুলো যদি দেখি, রক্তরসের মধ্যে আমরা কি কি ফাংশন পাবো। রক্তকোষ, রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের মধ্যে বিভিন্ন অংশে বাহিত করে। তাহলে আমাদের এই যে আমরা যে বিভিন্ন খাবারগুলো খাবো, হ্যাঁ, আমরা ভাত খাবো না, ওই ভাত থেকে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হবে, হ্যাঁ, গ্লুকোজ তৈরি হবে। এই গ্লুকোজগুলা তোমার ব্লাডের মাধ্যমে ফুল বডিতে ছড়িয়ে যাওয়ার যে প্রসেস, এটা কে করবে? রক্তরস। এরপর হলো টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করা, সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা। আমাদের এই যে টিস্যু থেকে আর কি, হ্যাঁ, বর্জ্য পদার্থগুলা তোমার বের করে দেয়া, টিস্যু থেকে বর্জ্য পদার্থগুলো বের করে এবং রেচনের জন্য বৃক্ষে নিয়ে, বৃক্ষ মানে কি? বৃক্ষ মানে হলো কিডনিতে নিয়ে যাওয়া, কিডনিতে নিয়ে যায়, ঠিক আছে। এই যে আমাদের টিস্যু থেকে আলটিমেটলি কিডনিতে নিয়ে যাওয়া রক্তরসের কাছে। এরপরে কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা, এই যে কার্বন ডাইঅক্সাইডকে আলটিমেটলি পরিবহন করা, রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা, রক্ত জমাট বাঁধার জন্য কিছু ফ্যাক্টর প্রয়োজন হয়, আমরা এগুলো পড়বো, এগুলো পরিবহন করা। এরপর হচ্ছে হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি বিভিন্ন দেহের বিভিন্ন অংশে বহন করা। দেন রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। আমাদের দেহে যে অ্যাসিড এবং বেস মানে ক্ষার, এটার যে একটা তোমার ব্যালেন্স, এটা রক্ষা করে রক্তরসটা, ঠিক আছে। এরপর আসো যে সিরাম, সিরাম মানে কি? সিরাম মানে হলো রক্ত থেকে রক্তকোষ, রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে, এগুলোকে যদি সরিয়ে নেওয়া হয়, যে তরলটি পেয়ে যায়, তাকে আমরা সিরাম বলি। মানে হলো মনে করো এখানে রক্ত আছে, হ্যাঁ, এখানে রক্ত আছে, এটা হচ্ছে রক্ত। রক্তের মধ্যে আমরা জানি রক্তকোষ আছে, এবং আমাদের রক্ত জমাট বাঁধার জন্য আমরা কিছু ফ্যাক্টর পড়ব। ফ্যাক্টর এগুলো তোমাদের বিস্তারিত নাই, যদিও ওইগুলা এসএসসিতেও নাই, এইচএসসিতে পড়ানো হয়। ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+, হ্যাঁ, লাইকম্যান ফ্যাক্টর, এগুলো তোমাদের নাই। বাট জেনে রাখো, তুমি যদি রক্ত থেকে, এটা হচ্ছে মূলত রক্ত, রক্ত থেকে তুমি যদি রক্তকোষগুলো বের করে নাও, কি বের করে নিলা? রক্তকোষ বের করে নিলা। এরপরে মনে করো যে রক্ত জমাট বাঁধার জন্য কিছু উপাদান আছে, এগুলো যদি বের করে নাও, রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টরগুলো বললাম, দেন এখানে যেটা পড়ে থাকবে এটা হচ্ছে সিরাম। এখানে যেটা পড়ে থাকবে এটাকে কি বলবা? সিরাম। তোমরা সিরামটা দেখে থাকো,
আমি বলি, তুমি যখন কোনো জায়গায় কেটে যাও, কেটে জায়গায় যখন অনেকক্ষণ ধরে রক্ত পড়তে থাকে, রক্ত পড়ার পর যখন রক্ত পড়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে ওই জায়গাটাতে দেখবা হলুদ হলুদ কিছু একটা বের হচ্ছে, খেয়াল করিও। কারো কোনো জায়গায় কেটে গেলে ওই জায়গায় যখন রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে যখন জায়গাটা শুকায়, শুকানোর আগে রক্ত পড়া যখন বন্ধ হয়, তখন দেখবা যে এখান থেকে হলুদ জাতীয় কিছু একটা বের হচ্ছে। ওই যে হলুদ, ওই অংশটাকে আমরা বলি সিরাম। বুঝছো? এটা হচ্ছে সিরাম। রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায় তাকে আমরা সিরাম বলি। এটা রক্ত জমাট বাঁধার পরে পাওয়া যায়। হ্যাঁ, তো রক্তরস বা প্লাজমা বা সিরামের মধ্যে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, সিরাম এটি থাকে না। আচ্ছা, এগুলো আহামরি বিষয় না। এখন আসো, আমরা রক্তরস নিয়ে পড়লাম কিছু কথাবার্তা। রক্তরসে এই পদার্থগুলো পাওয়া যায়। আমরা রক্তরস কি পড়লাম? রক্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রক্তকে দুইটা, রক্তের মধ্যে আমরা দুইটা উপাদান পাই। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার রক্তরস, একটা হচ্ছে তোমার রক্তরস, আর একটা হচ্ছে রক্ত কোষ। একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকোষ। তাহলে রক্তের মধ্যে আমরা দুই ধরনের উপাদান পাই, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকোষ। ঠিক আছে? তো এই যে রক্তরসের পরিমাণ কত পার্সেন্ট? রক্তরসের পরিমাণ হচ্ছে 55%, আর রক্তকোষের পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? 45%। ঠিক আছে? এখন আমরা এখান থেকে দেখব রক্তকোষ নিয়ে। রক্তকোষ কি কি আছে? দেখো, 3 ধরনের রক্তকোষ আছে আমাদের দেহে। 3 ধরনের রক্তকোষ আছে। একটাকে বলবো আমরা লোহিত বা লাল রক্তকোষ, যেটার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে একটা রক্তকোষের নাম কি? লোহিত বা লাল রক্তকোষ। তাহলে প্রথম রক্তকোষে জাস্ট একটা পড়ো, এখানে ইংলিশটা না পড়লেও হবে। লোহিত রক্তকোষ কি বলবা? লোহিত রক্তকোষ। এরপরে হচ্ছে শ্বেত রক্তকোষ, এরপরে হচ্ছে অনুচক্রিকা। তাহলে আমরা 3 ধরনের রক্তকণিকা বা রক্তকোষ নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে লোহিত, এরপরে হচ্ছে শ্বেত, এরপরে হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে? একটা হচ্ছে লোহিত, শ্বেত এবং অনুচক্রিকা। লোহিত রক্তকোষের মধ্যে কি কি আছে? মানবদেহে লোহিত রক্তকোষ দ্বি অবতল এবং চাকতির মতো। তাহলে মানবদেহের লোহিত রক্তকোষটা দেখতে এমন, এই যে এখানে একটা চিত্র দেখাচ্ছে, এগুলো দেখতে মূলত এমন, এইরকম বাইকনকেভ বলা হয় এই শেপটাকে। এইরকম তোমার, হ্যাঁ, আমার আঁকাটা যদি সঠিক হয় নাই পুরোপুরি, এরকম করে, এরকম, এরকম অনেকটা, হ্যাঁ, এটা হচ্ছে দ্বি অবতল। তাহলে মানবদেহের লোহিত রক্তকোষটা কেমন? দ্বি অবতল এবং চাকতির আকৃতির, এটা চাকতির মতো দেখতে। মানবদেহের লোহিত রক্তকোষটা কেমন? দ্বি অবতল। এবং এতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। আমাদের এই লোহিত রক্তকোষে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। আগেই বললাম, হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং কি হয়? লাল হয়। তাহলে এখানে একদম ক্লিয়ার কাট বলা আছে, আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের বর্ণটা তোমার কি হয়? লাল হয়। এই জন্য এদেরকে রেড ব্লাড সেল বা আরবিসি বলা হয়। এই জন্য আমাদেরকে আরবিসি সেলও বলে থাকি, রেড ব্লাড সেল। অন্যভাবে বলা যায়, লোহিত কোষ প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এ কারণে লোহিত কোষ অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। পরিণত লোহিত কোষগুলোর বিভাজন হয় না। মনে রেখো, লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই। কোনো কি নাই? নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকার কারণে এখানে কোনো কোষ বিভাজন হয় না। এই কোষগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতর উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পরই রক্তরসে চলে আসে। কোথায় তৈরি হয় আমাদের এই রক্তকোষগুলা? অস্থিমজ্জায়। অস্থিমজ্জা মানে চিনো? হাড্ডি আছে না? হাড্ডির ভিতরে তোমরা মস পাও না? মস, গরুর হাড্ডি খাওয়ার সময় বোন, মানে হাড্ডি বলতে তো বুঝছো, নলা আর কি, গরুর নলা খাওয়ার সময় ওখানে মস পাওয়া যায়। হ্যাঁ, অনেক মজা খাইতে। এগুলো হচ্ছে অস্থি মজ্জা। এটা হচ্ছে অস্থি, হ্যাঁ, যেটাকে আমরা হাড্ডি বলি। অস্থির ভিতরে যে মজ্জা থাকে তাকে আমরা বলি অস্থি মজ্জা। ওকে? তাহলে অস্থি মজ্জার মধ্যেই আমাদের এই রক্ত কণিকাগুলো তৈরি হয়, রক্তকোষগুলা তৈরি হয়। মানুষের লোহিত রক্তকণিকা গড়ায় হচ্ছে 120 দিন। 120 দিন পরে লোহিত রক্তকণিকা তৈরি হয় আমাদের। একটা লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার পরে এটা 120 দিন অবধি বাঁচে। এই জন্য লোহিত রক্তকণিকার গড়াই কয়দিন বলবো? 120 দিন বলবো। ওকে? এরপরে হচ্ছে আমাদের এই যে লোহিত রক্তকণিকার গড়াই 120 দিন, এবং আমরা এই জন্য দেখি তুমি একবার রক্ত দেওয়ার পরে ঠিক 4 মাস পরে আবার রক্ত দিতে পারো। 4 মাস পরে, 120 দিন পরে আবার রক্ত দেওয়া যায়। ঠিক আছে? 4 মাস কিন্তু অপেক্ষা করতে হয় রক্ত দেওয়ার জন্য, কারণ লোহিত রক্তকণিকার আয়ুষ্কালে হচ্ছে 120 দিন। এরপরে হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকোষগুলা
তাহলে এই যে লোহিত প্রাণীর রক্তকোষগুলো উৎপন্ন হওয়ার পরে রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়, এগুলো মনে রাখিও। নিউক্লিয়াস থাকে না, এটা মনে রাখিও, এত মানে কঠিন লাইন মনে রাখার প্রয়োজন নাই। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এরকম ঘটে না, এদের ক্ষেত্রে লোহিত কোষগুলো নিউক্লিয়াসে থাকে। লোহিত কোষ ফ্লিহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে ফ্লিহা থেকে লোহিত কোষ রক্তরসে সরবরাহ হয়। হ্যাঁ, তাৎক্ষণিক প্রয়োজনে ফ্লিহা থেকে লোহিত রক্তকোষটা কী হয়, সরবরাহ হয়, ফ্লিহা থেকে লোহিত রক্তকোষটা আসে আর কি। অত আশা করি তোমাদের লাগবে না, জাস্ট সিম্পলি জানো লোহিত রক্তকোষ কোথায় তৈরি হয়, অস্থিমজ্জার মধ্যে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, ফ্লিহা মানে চিনো, ফ্লিহা বা স্প্লিন, তোমরা যেটাকে তিল বলো, থিলি, থিলি, ওই যে গরুর থিলি বলে না, গরুর থিলি, এটা হচ্ছে লিভার। এটা মনে করো যে লিভার, লিভার মানে হলো কলিজা। লিভারের নিচে এরকম একটা পাথার মতো পাওয়া যায়, এটাকে বলা গরু মানে তিলি, আমরা বলি স্প্লিন বা ফ্লিহা, ঠিক আছে। মরিচের মতো দেখতে এটা। আচ্ছা, আমাদের মানবদেহে এক 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 রকমের দেহে এক এক রকম আমাদের পাওয়া যায় লোহিত রক্তকণিকাটা। ভ্রূণদেহে সবচেয়ে বেশি পাওয়া যায় ৮০ থেকে ৯০ লাখ, শিশুর দেহে ৬০ থেকে ৭০ লাখ, পূর্ণবয়স্ক পুরুষের দেহে 4.5 to 5.5 লাখ। হ্যাঁ, এরপরে হচ্ছে পূর্ণবয়স্ক নারীর দেহে এত লাখ পাওয়া যায় প্রতি ঘন মিলিলিটার রক্তে, ঠিক আছে। লোহিত রক্তকণিকার কাজ কি, এই যে আমরা বললাম আরবিসি, আরবিসির কাজটা কি মূলত, হ্যাঁ, ফাংশনটা কি। দেখো, এটার ফার্স্ট কাজ হলো দেহের প্রতিটি কোষ অক্সিজেন সরবরাহ করে, এটা অক্সিজেন সাপ্লাই দেয় আমাদের প্রতিটা কোষে, এটা অক্সিজেন সরবরাহ করে। এরপর হচ্ছে নিষ্কাশনের জন্য কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে ফুসফুসে বহন করে। আমাদের নিষ্কাশনের জন্য কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে এটা ফুসফুসে নিয়ে যায়। হ্যাঁ, প্রধান কাজ কিন্তু এটা, আর কিচ্ছু না বলো, বাস এটা বললে মোটামুটি হবে, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লকারের সমতা বজায় রাখার বাফার হিসেবে কাজ করে। বাফার কি তোমরা আসলে বিস্তারিত বুঝবে না, আপাতত জেনে রাখো বাফার হচ্ছে যেটা অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্যটা মেনটেন করার চেষ্টা করে। হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্যটা রক্ষা করার চেষ্টা করে, এটা হচ্ছে বাফার। বলো এতটুকুতে কার কোনো সমস্যা আছে কিনা, সবাই বুঝছো? মিসকাত শাওন, মিসকাতুল আলম, তুমি কি বুঝতে পারছো সব কিছু? কাউসার, ওকে। হ্যাঁ, আবার বলো, কথাটা বাঁচতেছে তোমার। মিসকাত, আবার বলো। কথাটা বাঁচতেছে তোমার, বুঝছো? আহ, কোন জায়গায় বুঝো নাই, আবার বলো তো। বা এখানে টাইপ করতে পারবা, তুমি যদি টাইপ করতে পারো এখানে টাইপ করে বলতে পারো। বলো। বাঁচতেছে। ওকে, তোমার ওইদিকে নেটওয়ার্কে কিছু সমস্যা করতেছে, হ্যাঁ, ওই জন্য তোমার কথাটা এদিকে স্পষ্ট আসতেছে না। যাই হোক, আমরা এতটুকু রাখলাম আজকে। নেক্সট দিন আমরা এর পরের অংশ থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, এতটুকু ভালো মতো করে পড়ে রাখো, ঠিক আছে। আর আমি নেক্সট ক্লাস শিডিউল কখন হবে এটা জানাবো, আপাতত তোমরা এতটুকু ভালো মতো করে পড়ে রাখো। আর মিসকাতের কি কি সমস্যা বা এটা আমাকে জানাইও, বা এমনি জানাতে পারো, আমি সলভ করে দিব, অথবা আমরা ভিডিওটা দিয়ে দিব তোমাদেরকে রেকর্ডেড। তোমরা চাইলে এটা আবার রেকর্ডেড করে নিও, তাহলে আশা করছি রিভিশন হবে, তখন কিছু যদি না বুঝে থাকো এটা আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি রেকর্ডেড দিয়ে দিচ্ছি এখনই, তোমরা এটা আবার রিপিট করে নিও, তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে, ঠিক আছে।